কিছু খুঁজছেন? নার্সটি চমকালো উত্তরে বলল, মানে আপনার খালি পেটে ওষুধ ছিল ম্যাম। ও, ছোট উত্তর দিল পৌষ। অতঃপর বলল, মুখ ধুয়ে আসছি, যান। স্যার? তাকে শেষ করতে না দিয়ে পৌষ বলল, উনি ঘুমোচ্ছেন, আপনি যান। না মানে ম্যাম। আজব তো, বললাম না ঘুমোচ্ছেন, তার সাথে কিসের কাজ আপনার? যান আপনি। আচমকা পৌষ ধমকে উঠতে নার্স তড়িঘড়ি করে চলে গেল। জামাই নিয়ে পৌষ বড় সেন্সিটিভ, এতটা সেন্সিটিভ সে কিছু নিয়ে না। জামাই তার কলিজার টুকরা, কলিজার ভিতর আদর যত্নে তাকে পুষে রাখে পৌষ। তার বিয়োগ শোকে আজও পৌষ সূচের খোঁচা খাচ্ছে। এদিকে যদি ঘরের ভিতর চুপচুপ করা মেয়ে মানুষ থাকে তাহলে কি সহ্য হয়? মুখ হাত ধুয়ে পৌষ বেরিয়ে গেল। যাওয়ার আগে ফর্সা সেই পুরুষের কপালে ঠোঁট ছোঁয়াতেও ভুলে নিও। আজ নিজ হাতে নাস্তা বানাবে পৌষ। তার জামাই উঠে নিশ্চিত খুশি হবে। এর অবশ্য একটা কারণ আছে, হেমু ভাইয়ের ছেলে হয়েছে। শ্রেয়ার শরীর অসুস্থ, তাকে দেখতে যাবে পৌষ। একটু থাকার বায়নাও করবে। আগে জামাইকে আদর যত্ন করলে এতে সুবিধা হয়, না করতে সে দুইবার ভাববে। কাক ডাকা ভোরে উঠেছে সোহা। রুটিগুলো ভাজতে আজ দেরি হয়েছে তার। মেহেদি বেরিয়ে যাবে, তাকে না খাইয়ে পাঠালে সোহারই খারাপ লাগবে। গতকাল না খেয়ে ছুটেছে মানুষটা, সোহার খারাপ লেগেছে। সেই খারাপ লাগাটা বেড়েছে যখন শাশুড়িও নারাজ হয়ে কথা বলেনি। 10-15 দিনের সংসার। সোহা সামাল দিয়ে উঠতে পারছে না, হোঁচট খাচ্ছে বারবার। কোথায় কি করবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা, গতকাল দেরিটা কার জন্য হলো? মেহেদি যদি সকাল সকাল পাগলামি না করতো তাহলে তো দেরিটা হতো না। এই কথা সোহার মন চাইল শাশুড়ির মুখের উপর বলে দিতে, কিন্তু আফসোস, শুধুমাত্র মেহেদির কথা ভেবে সে কথাটা বলেনি। মানুষটা বাসর রাতেই তাকে বলেছে মা বাবার সাথে যাতে সোহা ভালো আচরণ করে। এর বাইরে সহ্য করবে না মেহেদি। সোহার চোখ ভিজে ওঠে। আলু ভাজিটা প্লেটে বেড়ে দৌড়ে ছুটে আসে টেবিলে। 4 জন বসার মতো ছোট্ট একটা কাঠের টেবিল। সোহা 4টা রুটি রেখে দৌড়ে গেল মেহেদিকে ডাকতে। মেহেদি তখন তাড়াহুড়ো করে টাই বাঁধছে। সোহা এগিয়ে এসে ব্যাগ গুছিয়ে দিল। মেহেদি টেনে ওর কপালে চুমু দিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরব। শোনো নীল, শাড়িটা যে দিলাম না, পরশু ওটা পরবে। চুল যেন ছেড়ে রেখো না। আজ বোনাস পাবো, সেটা দিয়ে শুধু ঘুরবো আমরা। তোমায় নিয়ে আজ প্রেম প্রেম খেলা খেলবো, সারা রাত রাস্তায় হাঁটবো। তোমায় আজ অনেক ভালোবাসবো। সোহার ক্লান্তি হারিয়ে গেল, চোখ দুটো খুশিতে ছলছল করে উঠল। এই সংসারটায় টাকার সংকট হলেও মেহেদি থেকে ভালোবাসার সংকট এখনো দেখেনি সোহা। মেহেদি চলে গেল দ্রুত পায়ে। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে রান্নাঘরে গেল। ঝটপট হাতে নাস্তা বানিয়ে টেবিলে রাখতেও শ্বশুর এলো। মাত্রই হেঁটে এসেছেন উনি, রোজ সকালে যান। ডায়াবেটিসের সমস্যা, লোকটা ভালো। সোহাকে আদর করে মা বলে ডাকে। সোহা অবশ্য বাবার ভালোবাসা পায়নি কখনো। পানিটা টেবিলে রাখতে রাখতে সোহা বলল, বাবা চা দিব এখন? না মা, আলু ভাজাই খাবো আগে। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে বলার চেষ্টা করলো, আপনি আলু খেয়েছেন শুনলে। বাকিটা বলার আগেই ও শাশুড়ি এগিয়ে এলো। বসতে বসতে গম্ভীর কণ্ঠে বলল, খেতে চাইছে খাক, ডায়াবেটিস বাড়ুক একবার। শ্বশুর বউয়ের কথা শুনল না। মুখে রুটি পুড়তে পুড়তে সোহাকেও বসতে বলল। সোহা শাশুড়িকে রুটি দিয়ে নিজে গিয়ে চা এনে অতঃপর বসলো। শাশুড়ির মুখ গম্ভীর, তার ভাবসাব বুঝে না সোহা। তাইফা বাইরে এসেই জোরে এক ধমক লাগালো পৌষকে। আচমকা ধমকে যেন পৌষের বুকটা এখনো লাফাচ্ছে। এরা ভাই বোনগুলো এমন কেন পৌষ বুঝে না। ধমকে অবশ্য ভয় পেয়েছে। তাইফাকে দেখে এই মুহূর্তে তার ভালোই ভয় লাগছে। শাশুড়ি ছাড়া সংসার পৌষের ননাস্ত আগেই না জানি পৌষ তার কপাল পুড়ল। জামাইকে ভুলিয়ে ভালিয়ে সিংহ থেকে বিড়াল বানালেও ননাস পৌষ মানাবে কিভাবে? পৌষের জানা নেই। ওর মনে হচ্ছে তাইফা এসে ওর চুল টেনে ধরবে, পিঠে 4-5টা পড়তেও পারে। তাইফা এসে পৌষের হাত ধরে বের করলো রান্নাঘর থেকে। রাগী কণ্ঠে ধমকালো, কি করছিলিস ওখানে? তো এই তোর কি লজ্জা নেই? রাত ভর কাতরাইছিস জ্বরে, উঠেই আবার এখানে চলে এসেছিস। পৌষ মাথা নিচু করে রাখলো। তাইফা বুঝলো হয়তো ধমকটা বেশি জোরে ছিল। আস্তে করে পৌষের হাত ধরে সোফায় বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, সোনা, তুই অসুস্থ, এসব করতে কেন এসেছিস? বুয়া আছে তো। উনি আমার রান্না পছন্দ করে আপা। উনি তোর রান্নার থেকে তোকে পছন্দ করে বেশি, পাগল। তোকে অসুস্থ দেখে ও নিজেই ভেঙে পড়েছে। শক্ত মনের ভাইটা আমার একদম বিক্ষিপ্ত হয়ে আছে। ওর সাথে সাথে থাক, ভালো লাগবে দুজনকেই। তার মন ভালো করতেই তো রান্না করছিলাম। মিনমিন করে কথাটা বলে পৌষ। সেই মুহূর্তে ডাক এলো তৌসিফের। পৌষ ঝট করে উঠল, অনুমতি নেওয়ার ভঙ্গিতে বলল, আপা যাই। যা।
তাইফা হেসে ফেলল। দুই জামাই বই পাগল। একটা কঠিন শিলাকে পৌষ কিভাবে এতটা নরম বানালো তা ঠিক ঠাওর করতে পারে না তাইফা। সে মন থেকে দোয়া করে তার এই ভাইটা সুখী হোক। পৌষ দেখলো বিছানায় শুয়ে শুয়ে তৌসিফ ডাকাডাকি করছে। কপাল কুঁচকে পৌষ জিজ্ঞাসা করলো, কেন ডাকলেন? তৌসিফ উল্টে ছিল। সে সোজা হয়ে শুয়ে বলল, কাছে এসো। একদমই না, উঠুন। তুমি বাইরে কি করছো? ট্যাডাং ট্যাডাং করে নাচছিলাম, আপনিও আসুন একসাথে নাচি। বলেই হাসতে হাসতে বিছানায় বসে পৌষ। তৌসিফ ওর হাত ধরে কাছাকাছি আনে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ঘুম হারাম করে ভালোই আনন্দ আছো তাই না? কই? দেখতে পাচ্ছি। কানা আপনি? তাই নাকি? হুম। তৌসিফ আরেকটু দূরত্ব ঘোচাতেই পৌষ মুখ সরালো। পিতপিত করে বলল, খাচ্চর বেটা, নো ব্রাশ নো উম্মা। ইয়েস। চুম্মা। জাস্ট ব্রাশ। ফার্স্ট উম্মা। লাভ অবশ্য হলো না। পৌষ উঠে দাঁড়ালো। রুমের পর্দাগুলো মেলে দিয়ে বলল, শুনুন না। বলুন না হানি। আজ না, আজ কি? বাইরে যাব। কারণ? হেমু ভাইয়ের ছেলে হলো তো, ভাবিও অসুস্থ, আমি দেখতে যাব। একা যাওয়া নিষেধ। একা কেন যাব? আমি জামাই নিয়ে যাব, আপনিও চলুন। সমস্যা আছে একটা। পৌষ তেরা চোখে তাকিয়ে বলল, এখানে আবার কিসের সমস্যা? ও বাড়ি ঢুকলে তুমি বেরোতে চাও না, খুবই বিরক্ত লাগে। পৌষ বিড়াল পায়ে এগিয়ে এলো। পেশি বহুল বাহুতে মাথাটা এলিয়ে পৌষ বলল, প্লিজ যাবো, সত্যি বলছি, বায়না করব না। তৌসিফোর মাথায় হাত রাখে অসন্তোষ গলায় বলে, এই চুলগুলো আমার ভীষণ পছন্দের, তুমি জানো। আমার অনুপস্থিতিতে তাদের যত্ন নিলে না। ভালো লাগে না। তৌসিফ উঠে গিয়ে তেলের বোতল নিল, বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পরই ফিরল গরম তেলের বাটি নিয়ে। পৌষকে অবাক করে দিয়ে ওর চুলে তেল লাগালো তৌসিফ। নিজ হাতে অতি যত্ন সহকারে কাজটা করে তৌসিফ। আগা থেকে আঁচড়ে দেয় আলতো হাতে। একটা চুল উঠলেও যেন তার কলিজায় লাগে। তাইফা দরজায় নক করতে তৌসিফ বলে উঠল, আপা গুড মর্নিং, ভেতরে এসো না। তাইফা রুমে ঢুকলো। আগে এই রুমটায় ঢুকার অনুমতি থাকতো না। পিয়াসী পছন্দ করতো না একদমই। তাইফা দেখলো পৌষ ঠোঁট উল্টে আছে। তাইফা বসতে বসতে প্রশ্ন করলো, কি হয়েছে? মুখটা চোখা কেন? তেল ভালো লাগে না আপা। পৌষ উত্তর দিল না। তৌসিফ চপচপা করে তেল দিয়ে বলল, চুলগুলো আটা আটা হয়ে জট পাকিয়ে আছে। তাতে কি, সাধু বাবা হয়ে যেতাম আমি। মাথায় একটা চাটি পড়তে পৌষ চুপ রইল। তাইফা মনে মনে হাসলো। তৌসিফ বইয়ের দুষ্টামিতে এতটা শান্ত থাকে, মানা যায় এসব। তৌসিফ উঠে বাথরুমে যেতে যেতে বলল, দুপুরে শ্যাম্পু করে দেবো, একটু সুস্থ হও। সেলুন যাওয়া দরকার আমার সাথে তোমারও। পৌষ মুখ ভেঙালো। ওসব স্যালন ফেলুন তার সাথে যায় না। এসব মূলত পৌষ ততটা কোনোদিনই পছন্দ করেনি। তাই তো উল্টো এক ব্যাপার ঘটলো। তার কপালে জামাই জুটলো একদম টিপটপ ধরনের। তাইফা উঠতে উঠতে বলল, বাইরে বসেছিস, আয় দুজনে বসুন না আপা। আড্ডা দিব তো, সারাদিন আছে। পৌষ মাথা নাড়ে। তৌসিফ সবেই উদাম গায়ে বের হলো। অমনি দেখা গেল দরজায় হাজির নার্স। পৌষের নজর পড়তে দেরি, কিন্তু হামলে তৌসিফের উপর পড়তে দেরি হলো না। নিজের ফিনফিনে শরীরটা দিয়ে সুঠাম দেহের তৌসিফকে ঢাকতে ঢাকতে বলল, কি চাই? বেশ খেকিয়ে বলেছে পৌষ। নার্সটি লজ্জায় লাল হওয়ার ভান ধরেছে। পৌষের গা পিত্তি জ্বলে উঠে, চোখ মুখ খিচিয়ে বলে উঠে, বিহার নীলাজ ফুটা চোখের নার্স, কি চাই? যান এখান থেকে, বাড়ি বাইরে যাবে না একদম। আমার জামাইয়ের দিকে নজর দিবে না, লজ্জা লাগে না? নার্সটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মাথা নামিয়ে নিতে পৌষ পুনরায় বলে উঠল, যান। তৌসিফ পেছন থেকে মুখ চেপে ধরে। গম্ভীর কণ্ঠে নার্সকে বলে, বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। নার্স যেতে পৌষের মুখ ছাড়ে ও পৌষ রাগে ফুসতে ফুসতে বলল, এটাকে বিদায় করুন, আমি সুস্থ। শালি কত বড় কলিজা, আমার জামাইকে নজর দেয়। আজ তো বৃহস্পতিবার, আসুন তো শুকনো মরিচ পড়ে দেই, নজর লাগলো বলে। তৌসিফের ঠোঁট চড়া হলো। এক হাতে পৌষকে বুকে টেনে হাসতে হাসতে বলে উঠল, ওহো আমার তোতা পাখি, তুমি কত কথা বলো। তৌসিফের হাসির দাপটে যেন চোখে পানি চলে এলো। পৌষ বুকে মুখ গুজে মিনমিন করে বলল, ওকে তাড়িয়ে দিন, বদনজর দেখে আপনাকে, আমার সহ্য হয় না। আচ্ছা সত্যি তো? 3 সত্যি। বিকেল নাগাদ বিছানায় গায়ে লিয়ে দিল সোহা। শাড়িটা বের করেছে, একটু পরে তৈরি হবে। ও চোখ বুজে কল্পনা করে, ভাবছে মেহেদিকে আজ আবদার ধরে জানাবে মিনুর কথা। ছোট্ট মিনু তার হৃদয়ের অনেকটা জুড়ে, কতটুকুই বা খায়ও। এখানে থাকবে ওর আপার কাছে। পেলে পুষে বড় করলো সোহা। উঠে শাড়িটা হাতে নিতে চিৎকার শোনা গেল। দৌড়ে এসে সোহা হা হয়ে গেল। বাথরুমে পা পিছলে শাশুড়ি পড়ে আছে। সোহা বাড়িতে এখন একা। টেনে তুলতে হাউমাউ করে কেঁদে উঠলেন উনি। সোহা কোনো মতে তাকে নিয়ে ছুটলো পাশের ক্লিনিকে। খবর পেয়ে দৌড়ে মেহেদি আর ওর বাবা এলো। ভালোই চোট পেয়েছেন উনি। হাতে মেহেদির বোনাসের টাকা, মায়ের ওষুধ আর ভিজিটের সবটাই চলে গেল। সবটা অবশ্য না, 1000 টাকা আছে এখনো। মধ্যবিত্তের এমন হুটহাট খরচ এলে খেয়েই হারাতেই হয়।
তারা মানিয়ে চলা জানে, ছোট থেকে শিখে এসেছে। সোহা মেহেদির দিকেই তাকিয়ে রইল। আজ না ঘুরতে যাওয়ার কথা, তাদের প্রেম করার কথা। আচ্ছা, সোহা কি স্বার্থপর হচ্ছে নাকি তার চাওয়াটা ভুল? বহু যুদ্ধের পর শেষক্ষণে জয়ী হলো পৌষ। তৌসিফ বলেছে ওরা যাবে হেমন্তের বাবু দেখতে। পৌষ খুশি হলেও ততটা হতে পারল না, কারণ মন থেকে বলেনি তৌসিফ। তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে না পারতিতে রাজি হয়েছে। পৌষ যে বুঝে না তা কিন্তু না, পৌষ বুঝে কিন্তু প্রকাশ করতে চায় না। তৌসিফের অনুপস্থিতিতে চাচারা ততটা এগিয়ে আসেনি, যদিও তাদের এগিয়ে আসায় কোনো ফল হতো না। বড় চাচা ফোন দিয়েছিলেন, পৌষকে সেখানে যেতেও বলেছিলেন। ছোট চাচা 2বার ফোন করেছিল। ভাই বোনগুলো ছোট ছোট, তারা আদৌ কতটা জানে পৌষ জানে না। ওদিকে শ্রেয়ার অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ। হেমু ভাই যে এসেছিল তাই তো বেশি। এই তো একটু আগেও ফোন দিল হেমু ভাই। কিছুটা রাগ তারা। ইনিমিনি আর পিহা জানে না তারা বায়না ধরে এখানে আসার, কিন্তু বড়রা আসতে দেয় না। এটার কারণ আছে। এবাড়ির মানুষজনের মুখ ছুটা, কখন কে কি বলে ফেলে বলা মুশকিল। তৌসিফকে তারা ভয় পেলেও একা পেলে তাদের কথার ঝুলি খুলে বসে যেন। জ্যৈষ্ঠ আর চৈত্র প্রায়ই ফোন করে, যেতে বলে, কিন্তু পৌষ তো পারে না। পৌষ ছোট থেকে চাচা চাচিদের এই রূপ ব্যবহারই দেখে আসছে। এখানে কাউকে সে দোষ দেয় না, তার কপালে নেই সেই আদর। মা নেই, বাবা নেই, তাকে এতটা বছর পেলেছে, এটাই বা কম কিসের? পৌষের অবশ্য এখন আর আফসোস নেই, তৌসিফ তাকে সবটা দিয়েছে। এত আদর পৌষ ইহকালে পাবে তা কোনোদিনই ভাবেনি। তৌসিফ চাচাদের গা ছাড়া ভাব দেখেই ও বাড়ি মুখী হতে চায় না, কিন্তু পৌষ তো মনকে মানাতে পারে না। তার মন কিছুতেই মানে না, বেহায়া মনটা শুধু ছুটতে চায় ওই বাড়ি, তার আপন নীড়ে। দরজার বাইরে দাঁড়িয়ে তাইফা হাতে গরম গরম কিছু তৈরি করে এনেছে। পৌষ হাসি মুখে বলল, আপা ভেতরে আসুন না। বারান্দায় কি তোর? ঠান্ডা কত! টুসু, দেখলে ধমক খাবি। পৌষ চাপা হাসলো। টুসু নামটা তার দারুণ লেগেছে। ভেবেছে মাঝে মধ্যে টুসু ভাই বলে ডাকবে। মামাতো ভাই ডাকলে তার সে কি রাগ। টুসু ভাই ডাক শুনলে এবার পৌষকে কাঁচা নাচ্ছি বলেই হলো। তাইফা এগিয়ে এলো। পৌষ তাইফাকে বসার জায়গা দিয়ে বলল, কি এনেছেন আপা? তোর জামাই ফোন দিল, কঠিনভাবে বলল তার বউকে গরম কিছু খাওয়াতে। পৌষের চোখ দুটো আকারে বড় হলো। লোকটা এত কেন পাগল? তার পাগলামির শেষটা কোথায়? মিনু হাতে করে কাপড় এনে পৌষের বিছানায় রেখে জিজ্ঞাসা করলো, ছোট ভাবি, এইগুলো কি আলমারিতে রাখবো? তাইফা হ্যাঁ বলার আগে পৌষ না করে দিল। তার পছন্দ না কেউ তৌসিফের কাপড় ধরুক। আলমারিতে অপ্রয়োজনীয় কত কাপড় থাকে। পৌষ একদমই চায় না কেউ ধরুক সেগুলো। মিনু চলে যেতে পৌষ তাইফা রানা সুপের বাটিটা নিজের কাছে নিল। তাইফা নজর দিল পৌষের দিকে। অসুস্থ চেহারাটা ভাঙা ভাঙা, এজন্যে সে কি রাগ তৌসিফের? তাইফা দোয়া করে তার ভাই ভালো থাকুক, সুখী হোক। গলা হালকা করে তাইফা বলল, শরীর কেমন আছে পৌষ? আলহামদুলিল্লাহ আপা, ভালো তো। আজ বেরোচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাব। থাকবি? উনি তো যেতেই দেন না, সেখানে থাকবো কি করে? পৌষের মনটা খারাপ হয়। তাইফা ওর হাত ধরে বলে, তুই জানিস ও তোকে কতটা চায়? জানি তো আপা, আমিও তাকে চাই খুব করে। তাইফার ভালো লাগে। মেয়েটা অনুভূতি চাপিয়ে রাখে না, সব বলে দেয়। মনের মধ্যে কোনো প্যাচগোছ নেই। তাইফা বলল, শুরুর দিকে তোকে বলেছিলাম বাচ্চার কথা, জানি তখন তুই রেগে গিয়েছিলিস আমার উপর। ভেবেছিলিস কেন কতটা পার্সোনাল কথা আমি বললাম। দেখ পোষ, আমি তো আজ থাকবো, কাল চলে যাব। তুই তো আজীবন থাকবি সোনা। তৌফিকটার বয়স হচ্ছে বাবা হওয়ার, তার কি শখ হয় না বল? ও তোর কাছে সরাসরি চাইবে নাকি চাইবে না তা আমি জানি না, কিন্তু আমি চাই তুই ওকে বোঝার চেষ্টা কর। তোকে পাগলের মতো ভালোবাসে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে মিটিয়ে ফেল, বাচ্চা কাচ্চা নিয়ে ফেল এখনই। এখন যদি তোকে ও বুকে করে রাখে তাহলে তখন রাখবে মাথায় করে। তোর পড়াশোনারও ক্ষতি হতে দিবে না। তুই কি বুঝতে পারছিস এখন কত কত সমস্যা মানুষের? এখনই উচিত সময়। পৌষ মাথা নিচু করে সবটা শুনলো। বাচ্চা তো তৌসিফ চেয়েছে অনেক আগে। সে জাহির করেছে সে ভালোবাসে বাচ্চা কাচ্চা, কিন্তু কি করবে যদি বাবু না হয়? পৌষ কোথা থেকে আনবে বাবু? চোখ দুটো ছলছল করে ওঠে, ওর বুকটা কামড়ে ওঠে। তাহলে কি পৌষেরই কোনো সমস্যা আছে? কলিজাটা যেন মোচড় দিল। মাথা তুলে তাকাতে তাইফা চমকালো, বলে উঠল, এই কি হয়েছে? কেন কাঁদছিস? কষ্ট পেলিস না? আমি তো। আপা, হ্যাঁ বল। আমার মনে হয় সমস্যা আছে। মানে কিসের সমস্যা?
বাবুর সমস্যা, এতদিন হয়ে গেল এখনো কেন কিছু হলো না? বলতে বলতেই ঝরঝরে কেঁদে উঠল পৌষ। তাইফা মাথায় হাত দিলেন, বোঝানোর ভঙ্গিতে বলেন, আরে পাগল, আগে তো চেক করতে হবে। উনি একবার করেছিল আপা, কিছুই হয়নি। আমার মন বলছে আমার সমস্যা আছে। উনি যদি ছেড়ে দেন আমায়। থাপ্পড় খাবি পাগল কোথাকার। থাক, আচ্ছা থাম তো। আগে আমি দেখি এই গাইনোকোলজিস্টের সাথে কথা বলে দেখি, তোকে নিয়ে দেখিয়ে আনবো। ওনাকে বলবো না? না, দরকার নেই, আমি তো আছি। পৌষের মন অশান্ত। কি হলো এটা? তার মাথায় কেন আগে এলো না? বুকটা ভয়ে ঢিপ ঢিপ করছে। তোমার মনটা বার দেখাচ্ছে। কই না তো। বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলল সোহা। মেহেদি সেদিকে তাকিয়ে বলল, মন খারাপ? না, মিথ্যা বলো না সোয়া। সত্যি বলছি। তাহলে চোখের দিকে তাকিয়ে বলো। দেখুন, দেখাও। আমি বলছি রাগ করে নেই আমি। মেহেদি ওকে কাছে টেনে নিল, গাল দুটো হাত দিয়ে ধরে বলল, অনাকাঙ্ক্ষিত ছিল ঘটনাটা। আম্মা কথাটা ব্যথা পেল। সোহা চুপ রইল। মেহেদি ওর হাতটা নিজের বুকে জড়িয়ে বলল, আমরা আরেকদিন যাব। তার প্রয়োজন নেই, টাকা জমানো উচিত। তুমি এখনো রেগে? সোহা ঝট করে উঠে গেল, কিছুটা তেজি গলায় বলল, কেন মনে হচ্ছে রেগে আছি আমি? কখন বলেছি রেগে আছি আমি? কেন বারবার একই কথা বলছেন বলুন? দোষী করছেন আমাকে। দোষী করছি মানে কি বলছো? ঠিক বলছি। আপনার মা ভাবছে আমি ইচ্ছে করে তাকে ফেলেছি। ওই বাথরুমে একবারও যাইনি আমি। উনি তবুও বারবার বলছেন আমিই নাকি করেছি কাজটা। বাংলা ছবির কাহিনী শুরু করেছেন সবাই। মেহেদি চমকে তাকালো, অবাক স্বরে বলল, মা বলেছে? একবার না, বারবার বলছেন। যে বাড়িতে আসছে তাকেই বলছেন। বিয়ের কয়দিন হলো, আপনার মা আমাকে পছন্দ করতেই পারছেন না। কি সমস্যা তার? সোয়া আসতে। সোহার আগে ফুঁসতে লাগলো। মেহেদি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরতে নিলেই ঝটকা মারে সোহা। মেহেদির রাগী কণ্ঠে বলে, কথা বলছি। দূর থেকেই বলুন। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই আমি। ছোবেন না আমায়। ও তাই নাকি? আমার সোয়া থেকে এত তাড়াতাড়ি মন উঠে গেল? সোহা আচমকাই থমকে গেল, শুধু জিজ্ঞাসা করলো, কি বললেন? কেন বললাম? কার সাথে খারাপই দেখেছেন আমার? পুরো এলাকায় গুঞ্জন হতো তোমার। জেনে শুনে বিয়ে করেছেন? ও, এক মিনিট। এই জন্যই আপনার মা আমাকে পছন্দ করে না। আগে বললেই হতো। কষ্ট করে কেন বিয়ে করলেন? দয়া কেন দেখালেন? মেহেদি সোহার চোয়ালটা চেপে ধরে চিবিয়ে বলে, মন চেয়েছে তাই। ছাড়ুন আমাকে। মায়ের ডাক কানে আসতে মেহেদি থমকে গেল। কি করছিল মাত্রই কি বা বলে ফেললো? এসব তো তার মনের কথা না, তাহলে মুখে কেন এলো? ওপাশ থেকে আবারও শোনা যাচ্ছে বাবার গলা। চিল্লাপাল্লা কিসের মেহেদি? মেহেদি সোহার চোয়াল ছেড়ে দিতেই সোহা দূরে সরল, শ্বাস টানলো অবিরত। মেহেদির বুকটা জ্বলে উঠেও তাড়াতাড়ি করে চলে গেল ওখান থেকে। সোহা ধপ করে বসে পড়ে, তার সুখ নেই, থাকবেও না। অন্যের খারাপ চায় এবং খারাপ করা মানুষদের সাথে ভালো হয় না। পৌষকে নানানভাবে জ্বালিয়েছে সোহা। তার সংসার জীবনে নানান ঝামেলা করার চেষ্টা করেছে। তার কুফল এখন সোহার কপালে এলো বলে মেহেদি আজ বলেই ফেলেছে। এলাকার সবাই গুঞ্জন তুলে, কিন্তু এই ঘটনার সত্যতা কারো জানা নেই। কেউ জানে না তৌসিফ তাকে দয়াবাদে কিছুই করেনি, না কখনো করবে। তুমি কি লুকোচুরি করছো হানি? গায়ে টি শার্ট জড়াতে গিয়ে কথাটা জিজ্ঞাসা করে তৌসিফ। হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল পৌষ। পেছন থেকে তৌসিফের টি শার্ট টেনে নামিয়ে দিয়ে নিজেকে সামলে পাল্টা প্রশ্ন করে, আমাকে চোর মনে হয় আপনার? হাওয়ার কি এসে? চুন্নি তো তুমি। 2 কদম পেছনে সরে পৌষ অবাক স্বরে বলে, আপনার সংসার থেকে কয় পয়সা হাতিয়ে বাপের বাড়ি পাঠালাম আমি যে এই কথা বলছেন? কখন দেখেছেন কিছু ধরতে আমি? ভালোই হলো কথাটা বলে দিলেন, আজ থেকে সাবধান থাকবো। ব্যঙ্গাত্মক স্বরে কথাগুলো বললেও তৌসিফ ভ্রু কুচকালো। ভালো লাগেনি তার কথাগুলো। ফাইজলামি করে বললেও ভালো লাগেনি। এটা কেমন কথা? পৌষের পিছনে হাত দিয়ে মাথায় করা ঝুঁটিটা ধরে তৌসিফ। আলতো হাতে চাপ দিয়ে নিজের কাছে এনে মুখটা নামিয়ে বলে, চোরকে চোর বলছি, তাতে এত রাগ কিসের? পৌষ ঢোক গিলল। তৌসিফের মেজাজ বিগড়েছে, এটা বুঝতে তার সময় লাগেনি। পৌষ ঠোঁটটা চওড়া করে হাসতে চাইল, কিন্তু তার আগে তৌসিফ বলে উঠল, আমার ভালোবাসা চুরি করছো তুমি। পৌষ আর চোখে তাকাতেই তৌসিফ বলল, এভাবে চোখের ইশারা দিয়ে আর কত মারবে আমাকে?
পৌষ মাথাটা নিচু করে হালকা স্বরে বলে, আমি কি আপনার মেজাজ খারাপ করে দিলাম? তোমার কি মনে হয়? হ্যাঁ, মনে হয়। কথা বলার সময় বুঝে কথা বলা উচিত। এই যে কথা দিয়ে আঘাত দিলে কতটা ব্যথা পেলাম জানো? কোনোদিন বলেছি কিছুতে হাত দিও না বা কোনো জিনিস তোমার না, বলিনি। এর মানে আমার সবটাই তোমার পুরস্কার। আমি কিন্তু তুমি সেভাবে না বললেও ইট ডাজেন্ট শাউট গুড হানি। আচ্ছা, মাফ চাইছি, খুবই দুঃখিত। এত সোজা? ঠোঁট উল্টে পৌষ জিজ্ঞাসা করে, কি করতে হবে? দাঁড়াও সোজা হয়ে, দেখছি আমি। মাথা নিচু করে রুম ত্যাগ করে পৌষ। ভালোই লজ্জা পেল সে। তৌসিফ পেছন থেকে হাতে একটা শাল দিয়ে এলো। বাইরে এখন ভালোই ঠান্ডা, কুয়াশার আচ্ছন্ন চারিপাশ। তাইপাকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে এলো। উদ্দেশ্য তৌসিফের শ্বশুর বাড়ি। বইয়ের আবদার ফেলতে না পেরে এই যাত্রায় না হয় ও বাড়িতে নিজের পায়ের ধুলা দিতে কোনোভাবে রাজি না তৌসিফ। পৌষের চাচারা যে স্বার্থপরতা ঢের জানা আছে তার, এজন্যে তৌসিফ পৌষের দূরত্ব বাড়িয়েছে ও বাড়ি থেকে। যদিও এতে পৌষের মন খারাপই তার নজরে পড়ে, কিন্তু করার কিছুই নেই। ভাই বোনদের সাথে পৌষ ঘন্টার পর ঘন্টা কথা বললেও তৌসিফ না করে না, কিন্তু ওই যে সরাসরি দেখা সেটাও করতে দেয় না। থাকা তো পরের কথা। গাড়িতে উঠে পৌষ জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।